স্বাগত সবাইকে আমার বাংলায়। ইউজিসি নেট বাংলা সিলেবাসে তোমাদের আবু সঈদ আইয়ুবের 3টি প্রবন্ধ পড়তে হয়। তোমরা অনেকেই আইয়ুবের প্রবন্ধগুলির বিশ্লেষণী আলোচনা চেয়েছ। তাই আমার বাংলায় আজকের বিষয় আধুনিকতা ও আইয়ুব। এছাড়া বাংলা নেট সেট প্রস্তুতিতে ইউজিসি নেট বাংলা সিলেবাস থেকে যে কোনো আলোচনার জন্য সাবস্ক্রাইব করে দেখতে থাকো আমার বাংলা নেট সেট। বিজ্ঞান ও দর্শনের ছাত্র হয়েও আইয়ুব তার কর্মজীবনে সাহিত্যকেই বেছে নিয়েছিলেন, অর্থাৎ সাহিত্য সমালোচনাই হয়ে উঠেছিল তার কর্মক্ষেত্র। আইয়ুবের সাহিত্য সমালোচনা মূলত 3টি ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল: নন্দনতত্ত্ব, আধুনিকতা এবং রবীন্দ্রনাথ। তবে সমালোচনার অগ্রগতিতে 3টি ক্ষেত্রের সমন্বয়ও লক্ষ্য করা যায়। তোমাদের ইউজিসি নেট বাংলা সিলেবাসে আইয়ুবের 3টি প্রবন্ধের মধ্যে 2টি প্রবন্ধের মূল বিষয় আধুনিকতা। প্রবন্ধ দুটি হল ভূমিকা আধুনিক বাংলা কবিতা এবং অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা। অপর প্রবন্ধ সুন্দর ও বাস্তব এর মূল বিষয় নন্দনতত্ত্ব হলেও অন্য দুটি ক্ষেত্রের প্রভাবও সেখানে লক্ষ্য করা যায়। তবে আজকে আধুনিকতা ও আইয়ুব আলোচনায় আইয়ুবের প্রথম দুটি প্রবন্ধ নিয়েই আলোচনা করব। আইয়ুব ছিলেন নিরীশ্বরবাদী এবং নির্মোহ যুক্তিতে বিশ্বাসী। আর আইয়ুবের আধুনিকতা বিষয়ে মনোভাব মূলত সাহিত্যে আধুনিকতাকে কেন্দ্র করেই প্রকাশ পেয়েছে, এবং তার এই সাহিত্যে বা কাব্যে আধুনিকতার আলোচনার মূল দুটি লক্ষ্য ছিল বিশ্বাসের সংকট এবং ভাষার অস্বচ্ছতা। রবীন্দ্রনাথ 1339 বঙ্গাব্দে আধুনিক কাব্য প্রবন্ধ লিখেছিলেন, যেটাও কিনা তোমাদের ইউজিসি নেট সিলেবাসের অন্তর্গত। প্রবন্ধে রবীন্দ্রনাথ সাহিত্যে আধুনিকতার মাত্রাটা ধরিয়ে দিতে বলেছিলেন, আধুনিকতা সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। এই সময় আর মর্জির হিসাবের রফা করেছেন আইয়ুব। 1347 বঙ্গাব্দে ভূমিকা আধুনিক বাংলা কবিতায় বলছেন, কালের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত, অন্তত মুক্তি প্রয়াসী কাব্যকেই আমরা আধুনিক কাব্য বলে গণ্য করেছি। এবং এও জানাচ্ছেন যে এই আধুনিক কাব্যের রচয়িতারা পাশ্চাত্যের কবির কাছে ঋণী, অর্থাৎ কিনা পাশ্চাত্যে আধুনিকতার বাঁক খানিকটা আগে আসছে প্রাচ্যে, তারপরে পাশ্চাত্যে আধুনিকতার বাঁকটা আসছে 19 শতকে। এবং ভাবের দিক থেকে আইয়ুবের মতে বোদলেয়ারের কবিতাতেই সেই দিকবদলের নিদর্শন স্পষ্ট হয়ে উঠছে। আধুনিকতা ও রবীন্দ্রনাথ গ্রন্থের অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা প্রবন্ধে লিখছেন, ইংল্যান্ডে লেক স্কুলের কবিগোষ্ঠীর রোম্যান্টিকতা 16 কলায় পূর্ণ বিকশিত ছিল। তার অবসান ঘটল অমঙ্গলেরই প্রবল অভিঘাতে, ঘটালেন বোদলেয়ার। বোদলেয়ারকে বলা হয় প্রথম কাউন্টার রোম্যান্টিক এবং কাব্যে আধুনিকতার পথিকৃৎ। অর্থাৎ কাব্য সাহিত্যে আধুনিকতার কাল নির্ণয় এতক্ষণে সম্পূর্ণ হলো। এবার আধুনিকতার ভাব নির্ণয়টা বুঝি। আইয়ুব বোদলেয়ারের কাব্যে আধুনিকতার পথিকৃৎ বলেছেন। আইয়ুব বোদলেয়ারকে কাব্যে আধুনিকতার পথিকৃৎ বলেছেন কারণ তার কাব্যে অসুন্দরের প্রাধান্য লক্ষ্য করা যায় এবং প্রতীকী শব্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। আমরা আগেই বলেছি যে আইয়ুবের প্রবন্ধে কাব্যে আধুনিকতা আলোচনার মূল দুটো বিষয়ই ছিল, যার প্রথমটি বিশ্বাসের সংকট অর্থাৎ অসুন্দরের প্রাধান্য বা অমঙ্গল বোধের প্রকাশ, আর দ্বিতীয়ত ভাষার অস্বচ্ছতা বা প্রতীকী শব্দের প্রয়োগ বা দুর্বোধ্য শব্দের ব্যবহার। এবং এই কারণেই তার অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা প্রবন্ধের মুখ্য বিষয়ই হয়ে উঠেছে বোদলেয়ার। 18 শতকের শেষার্ধ থেকেই রোম্যান্টিসিজমের কবিতার বিষয় হয়ে ওঠে। বিস্ময়বোধ, সৌন্দর্যবিষ্টতা, প্রেম, আধ্যাত্ম চেতনা এসবই ছিল রোম্যান্টিক কবিদের উপজীব্য বিষয়, এবং তারা চাইতেন তাদের লেখনী প্রকাশেচ্ছু হোক, অর্থাৎ যার মধ্য দিয়ে পাঠকও তাদের মনের জগতের সন্ধান পাবেন, অর্থাৎ তারা চাইতেন যাতে ভাষা স্বচ্ছ হোক। কিন্তু 19 শতকের মধ্যভাগ থেকে ইউরোপে ভাবের বা মর্জির পালাবদল ঘটতে থাকে। এই সময় থেকে প্রত্যক্ষ জগৎ ও জীবন থেকে মুখ ফিরিয়ে কবিরা আত্মনিবেশ করে কবিতার ভাষা, ছন্দ, শব্দের মধ্যে। এই মুহূর্ত থেকেই আধুনিকতার জন্ম, এবং এই আধুনিকতার মন্ত্রগুরু হলেন বোদলেয়ার।
এবং বোদলেয়ারের এই বিপরীতমুখী মানসিকতার কারণ হিসাবে আইয়ুব দেখাচ্ছেন প্রথমত রোম্যান্টিক চেতনাকে অস্বীকার করার প্রবণতা। ফ্লোর দু মাল এর ভূমিকায় বোদলেয়ার বলছেন, লব্ধ প্রতিষ্ঠ কবিরা কবিরাজ্যের সবচেয়ে সমৃদ্ধ প্রদেশগুলি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বহুকাল পূর্বে, সুতরাং আমাকে হতে হবে অন্য কিছু। তাই আইয়ুব এলিয়টকে অনুসরণ করেই বলছেন যে এই অন্য কিছু হতে চাওয়ার আকাঙ্ক্ষাতেই বোদলেয়ার রোম্যান্টিক চেতনার সন্তান হয়েও স্বভাবগুণে হয়ে যাচ্ছেন রোম্যান্টিসিজমের শত্রু বা কাউন্টার রোম্যান্টিক। দ্বিতীয়ত, জগৎ ও জীবন সম্পর্কে বোদলেয়ারের নেতিবাচক দৃষ্টিভঙ্গির যে দ্বিতীয় কারণ, সেটা আইয়ুব দেখাচ্ছেন যে বোদলেয়ার বড় হচ্ছেন একটা অসুস্থ পরিবেশের মধ্য দিয়ে। সমস্যাবহুল পারিবারিক জীবন, সিফিলিস রোগ ইত্যাদির কারণে তিনি হয়ে উঠছিলেন অসামাজিক এবং বিকৃত স্বভাব, এবং এজন্যই এলিয়ট তাকে সিম্বল অব মরবিডিটি আখ্যা দিয়েছেন। একদিকে রোম্যান্টিকদের মাধুর্য ও প্রেমের বিপরীতে দাঁড়ানোর প্রবণতা, অপরদিকে শারীরিক ও মানসিক অসুস্থতার মধ্যে বড় হওয়ার কারণে বোদলেয়ারের সাধনার বস্তু হয়ে ওঠে জগতের কালিমা। প্রকৃতি ও নারী কাব্যের দুই চিরন্তন বিস্ময় ও রহস্য বোদলেয়ারের কাছে হয়ে ওঠে ঘৃণ্য। বোদলেয়ারের মতে আধুনিকতা হল শিল্পের জঙ্গম আপতিক অর্ধ, তাকে নস্যাৎ করা চলে না, কিন্তু শিল্পীর কাজ সময়ের পলেস্তারা খসিয়ে শাশ্বতের সন্ধান করা। তাই দ্য ভয়েজের অন্তিম স্তবকে বোদলেয়ার মৃত্যুকে সম্বোধন করে বলছেন, দিস কান্ট্রি বোর্ডস ও ডেথ লেট আস সেট সেল। আইয়ুবের মতে এই আধুনিকতার দর্শন তা আসলে নাস্তিক্যবাদের দর্শন। এতে বিশ্বাসী বোদলেয়ার, কাফকা, সাত্র প্রমুখ। বিতৃষ্ণার প্রকাশে এরা সংযমের ধার ধারে না। এই দর্শনের মূল বিশ্বাস হচ্ছে যে ব্যক্তি বিশ্ব থেকে বিচ্ছিন্ন, এক শৃঙ্খলা চালিত নির্মম নির্বিকার বিশ্বের ভেতরে সদা বিপন্ন বেঁচে থাকাই তাদের কাছে শুধুমাত্র দায়। কিংবা 2 নাম্বার হচ্ছে যে কি আত্মা কি বিশ্ব, সর্বত্রই একটা অন্তহীন বিষাদ ছাড়া আর কিছুই নেই। এবং আইয়ুব ঘোষণা করলেন যে দুঃখ ও পাপের যে যুগ্ম সত্তাকে ইংরেজিতে ইভিল বলে অভিহিত করা হয়, তারই বাংলা করেছি অমঙ্গল। ইদানিংকালে তার সাহিত্যকেও পেয়ে বসেছে জগতের মধ্যে অমঙ্গলের একচ্ছত্র আধিপত্য। অর্থাৎ আইয়ুবের মতে প্রত্যক্ষ জগৎ ও জীবন সম্পর্কে বিমুখতা, বিশ্বাসের সংকট, আত্মা ও বিশ্ব সর্বত্রই বিষাদময়তার অনুভব, অস্তিত্বের সংকট, অমঙ্গলবোধ ও অসুন্দরের চর্চাকে প্রাধান্য দিয়েছিল। আর এই কারণেই সে সময়ের কবিরা ভাষার স্বচ্ছতা থেকে মুখ ফিরিয়ে আশ্রয় নিয়েছিলেন প্রতীকে। অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা প্রবন্ধের শেষার্ধে আইয়ুব বোদলেয়ারের কাব্য বিষয়ে আলোচনার সূত্রে কাব্য ভাষার পরিবর্তনটাকেও তুলে ধরেছেন। তিনি বলছেন, সে সময় কবিদের কাছে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু অর্থাৎ প্রত্যক্ষ জগৎ হয়ে উঠল অবজ্ঞেয়, এবং তারা আবিষ্কার করতে চাইলেন এক অভিনব ভাষা যা পরম ব্রহ্মের রূপায়ণে সক্ষম। এই কারণেই আধুনিক কবিরা প্রতীকী শব্দের ব্যবহার করছেন, যেখানে প্রত্যক্ষ জগৎ কবির মূল লক্ষ্য নয়। প্রতীকের আড়ালের অর্থব্যঞ্জনার মধ্য দিয়ে ধরিয়ে দিতে চান সেই ইন্দ্রিয়াতীত জগৎটাকে। তাই এলিয়টও বলেছিলেন, আধুনিক কবিরা তাদের কবিতার মামুলি অর্থটিকে ব্যবহার করেন পাঠকের বুদ্ধিবৃত্তিকে ঘুম পাড়িয়ে রাখার জন্য, যাতে বুদ্ধির পাহারা এড়িয়ে কবিতা সোজা হৃদয়ের গোপন কক্ষে প্রবেশ করতে পারে। যাই হোক, আইয়ুব জানাচ্ছেন যে ফ্রান্সে বোদলেয়ারের পর যে কাব্যশৈলী শক্তিশালী হয়ে উঠল তা হল প্রতীকবাদ, এবং এই প্রতীকী অনচ্ছ ভাষা আইয়ুবের মতে রসিকের চিত্তকে সমৃদ্ধ করছে না, কিন্তু কাব্যক্ষেত্রে আধুনিকতার পরবর্তী অধ্যায়ে প্রকৃতি ও মানুষের প্রতি অবজ্ঞা আরও নিবিড়তর হতে থাকে এবং আরও এই প্রতীকের ব্যবহারটা বাড়তে থাকে। এই পটভূমিতেই তোমাদের ইউজিসি নেট সিলেবাসের আইয়ুবের অপর প্রবন্ধটি উল্লেখ্য, ভূমিকা আধুনিক বাংলা কবিতা। এখানে আধুনিক বাংলা কবিতার ভূমিকা আলোচনায় আধুনিক বাংলা কবিতার পাশ্চাত্যের কাছে যে ঋণী তারই উল্লেখ করেছেন,
যে আধুনিক বাংলা কবিতা যে আধুনিক ইংরেজি কবিতার দ্বারা বহুল পরিমাণে প্রভাবিত, একথা অস্বীকার করার উপায় নেই। এরপর আধুনিক বাংলা কবিতা কিভাবে পাশ্চাত্যের কাছে ঋণী তার 3টে দফা করেছেন। যে প্রথম দফায় মাইকেল গ্রহণ করছেন, দ্বিতীয় দফায় রবীন্দ্রনাথ এবং তৃতীয় দফায় আধুনিক কবি অর্থাৎ রবীন্দ্র পরবর্তী কবিরা পাশ্চাত্য থেকে ঋণ গ্রহণ করছেন। এবং এই ভূমিকায় আধুনিক বাংলা কবিদের প্রতীকী ভাষার স্বরূপ ব্যবহার সম্পর্কে আলোকপাত করছেন। আইয়ুবের মতে আধুনিক বাংলা কবিরা প্রতীকী ভাষা ব্যবহার করতে গিয়ে যে সমস্যার মুখোমুখি পাঠককে দাঁড় করিয়ে দেন সেটা হচ্ছে অর্থ বিভ্রাট। অর্থ উদ্ধার করতে গিয়ে পাঠক কবিতার রসাস্বাদন করতে তো পারেনি না, উল্টে কষ্ট ভোগ করতে হয়। আইয়ুবের মতে এর আতিশয্য অর্থাৎ এই অর্থ ঘনতার আতিশয্য লেখক ও পাঠক উভয়ের কাছেই শোকাবহ হয়ে দাঁড়ায়। অর্থাৎ আধুনিকতা ও আইয়ুবের বিশ্লেষণী আলোচনায় তোমাদের ইউজিসি নেট নির্বাচিত 2টি প্রবন্ধ থেকে আইয়ুবের আধুনিক ভাবনার যে মনোভাবগুলো প্রকাশ পায় তা হচ্ছে: 1. আইয়ুব আধুনিকতার মনোভাব মূলত কাব্য সাহিত্যকে কেন্দ্র করে প্রকাশ করেছে। দ্বিতীয়ত, আধুনিকতার প্রকাশে আইয়ুব কাল ও ভাবের দিক থেকে একটা নির্দিষ্ট সময় চিহ্নিত করেছেন। তৃতীয়ত, পাশ্চাত্যে আধুনিকতার সূত্রপাত অষ্টাদশ শতকের শেষে ফ্রান্সে মূলত বোদলেয়ারের হাত ধরে ঘটছে। চতুর্থত, বোদলেয়ারের কাব্যে আধুনিকতার 2টি লক্ষণ স্পষ্ট: অমঙ্গল বোধ এবং প্রতীকী ভাষার ব্যবহার। পঞ্চমত, ঊনবিংশ শতকের শেষ থেকে বা বিংশ শতাব্দীতে বাংলায় আধুনিক কবিরা পাশ্চাত্য দ্বারা প্রভাবিত হচ্ছে। ষষ্ঠত, তাদের কবিতাতেও রোম্যান্টিক ভাবনার ছোঁয়া বাঁচিয়ে বিপরীত ভাবনাকে প্রাধান্য দেবার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এবং এরপর আইয়ুব আধুনিক বাংলা কবিতার ভূমিকায় বলছেন বিষ্ণুদের সতর্কবাণী: প্রেমে পতন ছাড়া কিছু নেই, তা সত্ত্বেও আমরা এখনো প্রেমে পড়ি। অর্থাৎ প্রেম শাশ্বত, শাশ্বত রোম্যান্টিক চেতনাও। অর্থাৎ আইয়ুব আধুনিকতার স্বরূপ প্রকাশ করলেন ঠিকই, কিন্তু তার মনোজগৎ অধিকার করে আছে রবীন্দ্রনাথের শাশ্বত আধুনিক ভাবনা। তাই রবীন্দ্রনাথের রোম্যান্টিক চেতনার জয়গান গাইলেন প্রবন্ধ জুড়ে এবং বোদলেয়ারের আধুনিক চেতনাকে নানান স্বরে বিদ্ধ করলেন। বোদলেয়ারের আধুনিক ভাবনার প্রেক্ষাপট গ্রহণে তিনি শারীরিক অসুস্থতা ও মানসিক সামাজিক অসুস্থ পরিবেশে বড় হওয়ার কথা উল্লেখ করলেও একবারও কিন্তু একথা উল্লেখ করলেন না যে তখন ঘটে যাচ্ছে শিল্প বিপ্লব। পুঁজিবাদীদের একাধিপত্য তখনকার সমাজকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। অপরদিকে রবীন্দ্রনাথকে নিয়ামক করে তিনি রবীন্দ্রনাথের আস্তিক্য ভাবনার উপর ভর করে বোদলেয়ারকে মানসিক অসুস্থ প্রতিপন্ন করলেন এবং ঘোষণা করলেন, বোদলেয়ারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় নালিশ এই যে তিনি প্রতিভাবান কবি, অথচ তার আশ্চর্য প্রতিভা ক্ষয় করেছেন নিজের এবং আমাদের সকলের সর্বনাশ ঘটাতে। এবং এও বললেন, রোম্যান্টিকদের বলা হয় যৌবনের কবি, বোদলেয়ার হলেন জরার কবি। অপর এক বিখ্যাত ইংরেজ সমালোচক আর্নেস্ট ফিশার বোদলেয়ারের কবিতার মূল্যায়ন করে বলছেন, বোদলেয়ারের কবিতা বস্তুতপক্ষে পুঁজিবাদী আধুনিকতার দুর্নীতি এবং অবক্ষয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের। অর্থাৎ আইয়ুবের বোদলেয়ার চর্চার সীমাবদ্ধতাও দেখতে পাচ্ছি। আসলে আইয়ুবের শ্রেষ্ঠ কীর্তি বা কর্মজীবনের মূল উপজীব্যই ছিল রবীন্দ্রনাথকে পুনরাবিষ্কার করা। তার শেষ জীবনের 3টি সমালোচনা গ্রন্থ আধুনিকতা ও রবীন্দ্রনাথ, পান্থজনের সখা এবং পথের শেষ কোথায় রবীন্দ্র চর্চার অন্যতম মাত্রা দিয়েছে। আর আধুনিকতা বিষয়ে আইয়ুবের মনোভাব প্রকাশ পেয়েছে মূলত নাস্তিকতার সঙ্গে আস্তিকতার বৌদ্ধিক সংগ্রামে। যেখানে আইয়ুব আশ্রয় নিচ্ছেন আধুনিকতার চর্চায় রবীন্দ্র দর্শনে, আস্তিকতার ও মানবতাবাদের দর্শনে, যেখানে আইয়ুব সারথি আর রবীন্দ্রনাথ তার জীবন দেবতা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রবন্ধ দুটির বিশ্লেষণী আলোচনা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও।